আসসালামু আলাইকুম, আমি সেজান পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি আজ ঢাকা ইউনিভার্সিটির 13-14 সেশনে আসা জৈব যৌগের টোটাল 11টা কোশ্চেন সলভ করে দিব। তোমরা অনেকেই বলতে পারো যে 11টা কোশ্চেন কেন জৈব যৌগ থেকে? তার কারণ হচ্ছে ওই টাইমটাতে কেমিস্ট্রি থেকে 30টা এমসিকিউ করা হইতো, তো তার মধ্যে থেকে 13-14 সেশনে 11টা কোশ্চেনই ছিল জৈব রসায়ন থেকে। সো চলো শুরু করি। এখানে আমি প্রথম কোশ্চেন যেটা লিখেছি, কোনটি টেফলনের মনোমার? সো টেফলন সম্পর্কে তোমাকে কিছু জিনিস বলে রাখি। টেফলনের মনোমার হচ্ছে CF2। এখানে তাপমাত্রা থাকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে প্রভাবক কী কী আছে? ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এটার বৈশিষ্ট্য, এই টেফলন নিষ্ক্রিয় ও অদাহ্য, অম্ল ক্ষার ও জারক পদার্থের সাথে ক্রিয়াহীন, অর্থাৎ টেফলন অম্ল ক্ষার ও জারক পদার্থের সাথে বিক্রিয়া করে না। টেফলন বিদ্যুৎ ও তাপ অপরিবাহী, অত্যন্ত শক্ত। টেফলনের ব্যবহার, রান্নার প্যানের উপর টেফলনের ননস্টিক আবরণী বা কোটিং দেওয়া হয়। বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তরক বা ইনসুলেটর হিসেবে টেফলন ইউজ করা হয়। জাহাজের রজ্জু ও ভালভ তৈরিতে টেফলন ইউজ করা হয়। তো টেফলন সম্পর্কে তোমার যা যা দরকার ছিল আমি সব এখানে লিখে দিয়েছি। এখন তোমার কি কাজ? এগুলো একটু মনে রাখা। এখন আমাকে বলো, আমাকে কি এখন বলে দিতে হবে কোনটি টেফলনের মনোমার? আশা করি এখন তোমরা অ্যান্সার করতে পারবা। সো আমাদের টেফলনের মনোমার হবে CF2 ডাবল বন্ড CF2। দ্বিতীয় প্রশ্নটা, ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কি? কেন্দ্রাকর্ষী জুথ, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রোগ্রাহী জুথ, ইলেকট্রোগ্রাহী প্রতিস্থাপন। সো এটার জন্য তোমার যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমি সেগুলো এখানে লিখে দিয়েছি, খেয়াল করো। কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক জুথ বা সংযোজন বিক্রিয়া দেয় কার্বনিল গ্রুপ ধারণকারী যৌগসমূহ, বিশেষ করে অ্যালডিহাইড ও কিটোন। দেখো, এই জুথ আর সংযোজন দুইটা কথা কিন্তু সেম। আর কেন্দ্রাকর্ষী মানে কি? নিউক্লিওফিলিক। ওকে, এরপর কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলের মতো যৌগসমূহ। সো আমার কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক জুথ বিক্রিয়াগুলো হয়ে গেল। এখন আসো আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বা জুথ বিক্রিয়া দেয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যালকিন ও অ্যালকাইন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আমার কি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকবে? কাদের কাদের থাকে? অ্যালকিন ও অ্যালকাইনের। আর অ্যালকেনটা কি? আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ বেনজিন ও বেনজিনের জাতক সমূহ। সো আমি এখানে 4টা পয়েন্ট কী কী লিখেছি, তোমার কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক জুথ বিক্রিয়া, আর হচ্ছে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন, আর হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো এই যে আমার 4টা টার্ম আমি লিখে রেখেছি, এই 4টা টার্ম যদি তুমি মাথায় রাখো তাহলে এই টপিক থেকে পরবর্তীতে যদি কোনো কোশ্চেন আসে তুমি সেগুলো অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো আমাকে বলো এটার অ্যান্সার কী হবে? ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার কৌশলটা কি? আমাদের এখানে ইথিন, এটা কি? অ্যালকিন। তো তোমাদের কারো যদি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমার প্রিভিয়াস 2টা ভিডিও দেয়া আছে, ওইটা দেখে নিতে পারো। একটা হচ্ছে জৈব রসায়নের একটা লেকচার, আর আরেকটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন সলভ। সো যে কোনো একটা দেখলেই হবে, দুটার মধ্যেই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন নিয়ে বিস্তারিত লেখা আছে। ওকে, এখনও সেই যে ইথিন, ইথিনটা কি? অ্যালকিন। অ্যালকিন অর্থাৎ কি? আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখন দেখো তো এটা কোথায় ছিল আমাদের? এই জায়গাটাতে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন, অ্যালকাইন। সো এই যে আমি অ্যালকিনটা দেখো পেয়ে গেছি, অ্যালকিন। তাহলে আমার এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়ার কৌশল কী হবে? অবশ্যই ইলেকট্রোফিলিক সংযোজন বা যৌথ বিক্রিয়া। ওটা কোথায়? এই যে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বা
যৌথ বিক্রিয়া, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা ছিল কোনটি ক্যানিজারো বিক্রিয়া। সো আমাকে এখানে 4টা অপশন দেওয়া আছে ABCD, আমাকে বলতে হবে কোনটি ক্যানিজারো বিক্রিয়া। সো এইটা অ্যান্সার করার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস বলি, সেগুলো একটু মাথায় রাখবা। আলফা কার্বন, কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটি যুক্ত থাকে সেই কার্বনটি হচ্ছে আলফা কার্বন। এক্সাম্পল দিয়েছি দেখো, এই যে অ্যালডিহাইড একটা কার্যকরী মূলক, এর সাথে কোন কার্বন আছে, এই কার্বনটা, দ্যাটস ওয়াই এটা কি আমাদের আলফা কার্বন। আরেকটা দেখো, অ্যালডিহাইড একটা কার্যকরী মূলক, এর সাথে কি এই যে একটা কার্বন, এই যে আরেকটি কার্বন। সো এখন দেখো তো কোনটি আমার কার্যকরী মূলক অর্থাৎ অ্যালডিহাইডের সাথে যুক্ত আছে, অবশ্যই এই কার্বনটা। সো এটা কি আমার আলফা কার্বন। এখন আসো আলফা হাইড্রোজেন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। ওকে, তাহলে এখানে দেখো এক্সাম্পল, এই যে অ্যালডিহাইড এটা কার্যকরী মূলক, এর সাথে যুক্ত যে কার্বন সেটি কি আলফা কার্বন, এই যে আলফা কার্বন লিখেছি, আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন, দ্যাটস ওয়াই এটা আমাদের কি আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আমাদের আলফা হাইড্রোজেন কয়টা, 3টা। নেক্সট এক্সাম্পল, এই যে কার্যকরী মূলক এর সাথে যুক্ত কার্বন এইটা, সো এটা হচ্ছে আমার কি আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আমার আলফা হাইড্রোজেন কয়টা, 2টা। দেখো এখানে কি লিখেছি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেনযুক্ত হাইড্রোকার্বন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর আলফা হাইড্রোজেনবিহীন হাইড্রোকার্বন ক্যানিজারো বিক্রিয়া দেয়। তোমার জাস্ট এখানে এটাই মাথায় রাখতে হবে যে আমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দিচ্ছে আর ক্যানিজারো বিক্রিয়া কারা দিচ্ছে। আমি কিন্তু লিখে দিয়েছি, আর প্রিভিয়াস পৃষ্ঠায় আমি যেটা লিখেছিলাম আলফা কার্বন আলফা হাইড্রোজেন, এটা তোমার বোঝার জন্য। সো তুমি জাস্ট এখানে মনে রাখবা আলফা হাইড্রোজেনযুক্ত হাইড্রোকার্বন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, আর আলফা হাইড্রোজেনবিহীন হাইড্রোকার্বন ক্যানিজারো বিক্রিয়া দেয়। তুমি এটা মাথায় রাখো, তাহলে এটা থেকে শুধু ঢাবি না, যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো কোশ্চেন যদি এই টপিক থেকে করে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। এখন চলো আমরা কোশ্চেনটা দেখি। সো এখানে দেখো আমার কার্যকরী মূলক কে, অ্যালডিহাইড, এর সাথে শুধুমাত্র কে আছে, হাইড্রোজেন আছে। সো আমরা কি হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলতে পারবো? অবশ্যই পারবো না। কেন পারবো না? কারণ আমার আলফা হাইড্রোজেন হওয়ার জন্য আমার আগে কী থাকতে হবে, আলফা কার্বন থাকতে হবে। যেহেতু আমার এখানে আলফা কার্বন নাই, সো আমার এখানে আলফা হাইড্রোজেনও নাই, দ্যাটস আমাদের এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। বাকিগুলো খেয়াল করো, কার্যকরী মূলক আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন আছে, সো এটা কী দেবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কার্যকরী মূলক আলফা কার্বন আলফা হাইড্রোজেন, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কার্যকরী মূলক আলফা কার্বন আলফা হাইড্রোজেন, সো এটাও কি দিবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তাহলে আমার অ্যান্সার কি, অবশ্যই এইটা। আবারও লাস্টবারের মতো বলি, একটু শোনো। আমার কার্যকরী মূলকের সাথে যেই কার্বন থাকে সেটা কি আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে সেটা আলফা হাইড্রোজেন। সো আমরা আলফা কার্বন আলফা হাইড্রোজেন নিয়ে কেন কথা বলছি, কারণ আমার আলফা হাইড্রোজেন থাকলে কি হবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে, আর আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে ক্যানিজারো বিক্রিয়া দিবে। সো যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নাই, দ্যাটস ওয়াই এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন, প্রোপাইনে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত? সো 4টা অপশন দেওয়া আছে, 3টি সিগমা 2টি পাই, 6টি সিগমা 2টি পাই, 2টি সিগমা 2টি পাই, 2টি সিগমা 4টি পাই। সো এখানে তোমার কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রতিটি একক বন্ধনে একটি করে সিগমা বন্ধন বিদ্যমান, প্রতিটি দ্বিবন্ধনে একটি সিগমা বন্ধন ও একটি পাই বন্ধন বিদ্যমান, এবং প্রতিটি ত্রিবন্ধনে একটি সিগমা বন্ধন ও 2টি পাই বন্ধন বিদ্যমান। আর আমার ফার্স্ট যে ক্লাসটা জৈব রসায়নের, আই থিঙ্ক ওইটাতে সিগমা বন্ধন এবং পাই বন্ধন নিয়ে বলেছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো যদি কারো অসুবিধা মনে হয়। সো এখন আসো, আমি তাহলে এই প্রোপাইনকে আগে লিখবো। যেহেতু আমার প্রোপাইন এটা কি অ্যালকাইন, তাই না?
তাহলে আমার এখানে কার্বন থাকবে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। আর যেহেতু অ্যালকাইন, সো একটা কী হবে? ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ ত্রিবন্ধন। এই সেই ত্রিবন্ধন দিয়ে দিলাম। তাহলে কী হবে? CH3 CH। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? 3টা। আর এর তো 4টা হাত পূর্ণ হয়ে গেছে, সো এর সাথে আর কোনো হাইড্রোজেন থাকবে না। আর এই কার্বনের 3টা হাত পূর্ণ, সো বাকি 1টা হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ। তাহলে এখন আসো, এখানে আমার সিঙ্গেল বন্ড টোটাল কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো 5টা সিঙ্গেল বন্ড। যেহেতু আমার 5টা সিঙ্গেল বন্ড, সো 5টা কি আছে এখানে? সিগমা বন্ড। আর দেখো একটা ট্রিপল বন্ড আছে, এই যে ট্রিপল বন্ড। এখানে কি বলেছি? এই ত্রিবন্ধনে একটি সিগমা বন্ধন ও 2টি পাই বন্ধন থাকবে। তাহলে আসো, এই জায়গায় কি? একটি সিগমা আর 2টি পাই। এখানে একটি সিগমা অ্যান্ড 2টি পাই। তাহলে টোটাল সিগমা কয়টা হচ্ছে? 5টা আর হচ্ছে 1টা, টোটাল 6টি সিগমা আর হচ্ছে 2টি পাই। দেখো তো 6টি সিগমার 2টি পাই কোথায় আছে? আমার এটা 6টি সিগমা 2টি পাই। সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোন জৈব যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না? একটা বিষয় দেখো, অনেক কোশ্চেন থাকবে হ্যাঁ বা না টাইপের, যে এখানে না দিয়ে দিছে। অনেকে কী করবা জানো? এই না আর খেয়াল করবা না যে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, একটা দাগাই দিবা। পরে কি হবে দেখবে, আল্লাহ এটা কি বলছে, এখানে দেখি বলছে কোনটি নয়। তখন কিন্তু মাথায় হাত দিবা, এবং এই টাইপের একটা কোশ্চেন ভুল করে অনেক স্টুডেন্টের এক্সাম অনেক খারাপ হয়ে যায়। কারণ একটা জানা জিনিস তুমি যখন এইভাবে ভুল করো, তখন কিন্তু মাথা আর ঠিক থাকে না। কারণ এক্সাম হলের ভাইবটা একটু অন্যরকম থাকে। এই পাড়া জিনিস যখন কেউ ভুল করে ফেলে, তখন অনেকের এক্সামই ওখানে মানে বরবাদ হয়ে যায়। সো এই ভুলটা করবা না, কোশ্চেনটাকে ভালোভাবে পড়বা, দেন হচ্ছে অ্যান্সার করবা। সো আসো, আমার অপশনগুলো একটু দেখো, 4টা অপশন দেওয়া আছে। সো এটা নিয়ে আমি কিছু কথা লিখেছি, একটু খেয়াল করো। ইথানল আয়োডোফর্ম পরীক্ষা দেয়। সো আমার ইথানল এই যে এটা ইথানল। আর কি লাগবে এখানে? মেইন ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা, যে সকল অ্যালডিহাইড ও কিটোনে মিথাইল কিটোমূলক থাকে তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। ওকে, এটা হচ্ছে আমার মেইন অংশ এই জায়গার। দেখো তো আমার এখানে কি সবগুলাকে দেখেই কি মনে হচ্ছে? এখানে কিটোন, এখানে অ্যালডিহাইড, এখানে কিটোন, তাই না? তাহলে কি সবগুলাই তো কি মিথাইল কিটোমূলক থাকার কথা? তাহলে বলতে পারো যে ভাইয়া তাহলে অ্যান্সার কোনটা? আর শুরুতে আপনি বলে দিয়েছেন যে ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এখন কেন দেয় ওই প্রসঙ্গে আমি যাব না, কারণ আমার আসবে হচ্ছে শুধু এমসিকিউ। একাডেমিক হলে আমি ইন ডিটেলস এগুলো বুঝাইতাম, এখন জাস্ট এটা মনে রাখবা। সো এখন আমরা যেখানে ছিলাম যে মিথাইল কিটোমূলক তো 3টারই আছে, তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? অপশনে কি অ্যান্সার নাই? না, অ্যান্সার আছে, খেয়াল করো। এটা আমার প্রথম যেটা, সেটা কি? অ্যাসিটাইল ক্লোরাইড। দেখো অ্যাসিটাইল ক্লোরাইড আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, কারণ এটি কিটোনমূলক থাকা সত্ত্বেও কিটোন নয়। খেয়াল করছো? এই যে কিটোনমূলক না, এটা থাকা সত্ত্বেও এটি কিটোন নয়। কারণ কিটোন হতে হলে এই কিটোনের দুপাশে কার্বন থাকতে হবে। কী হতে হবে? কিটোন হওয়ার জন্য এই কিটোনমূলকের দুই পাশে কার্বন থাকতে হবে। এখন দেখো ভাইয়ারা, আমার এটার বাম পাশে কার্বনটা ঠিকই আছে, আছে, বাট ডান পাশে কি কোনো কার্বন আছে? নাই। কি আছে? ক্লোরিন আছে। দ্যাটস ওয়াই এটা কি কিটোনের জাতক নয়। দ্যাটস ওয়াই আমার এটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। সো এখানে 3টা পয়েন্ট মাথায় রাখবা। ফার্স্ট যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে সকল অ্যালডিহাইড ও কিটোনে মিথাইল কিটোমূলক থাকবে, অর্থাৎ CH3CO থাকবে, তারা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট মনে রাখবা, আমার ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। আর থার্ড টার্ম, এগুলো দেয়া সত্ত্বেও, অর্থাৎ এই সিও অর্থাৎ কিটোনমূলকটা থাকা সত্ত্বেও অনেক যৌগও কি কিটোন হবে না। কেন হবে না? কারণ তার দুই পাশে আমার কি থাকতে হবে? কার্বন থাকতে হবে। যদি কার্বন না থাকে তাহলে সেটা কি কিটোন হবে না। আর এই কিটোন না হলে কি সেটা আয়োডোফর্ম বিক্রিয়াও দিবে না। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন, C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমাণু পাওয়া যায়? কোন যৌগের? ইথার যৌগের। এখন আসো তাহলে আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। মনে রাখবা, যেসব যৌগের সাধারণ সংকেত CnH2n+2O, সেসব যৌগ হতে অ্যালকোহল ও ইথার সমাণু পাবো। সো যৌগটির সমাণুর সংখ্যা কিভাবে বের করবা? এটার জন্য মনে রাখবা, কার্যকরী মূলকের পাশে
কার্বন একটি থাকলে সমাণু একটা, কার্বন দুইটি থাকলে সমাণু একটা, কার্বন তিনটি থাকলে সমাণু দুইটা, কার্বন চারটি থাকলে সমাণু চারটা, কার্বন পাঁচটি থাকলে সমাণু আটটা। এই সংখ্যাগুলো কিভাবে হচ্ছে তুমি জাস্ট প্রথমটা মনে রাখবা, কার্বন একটি সমাণু একটি, বাকিগুলা যোগ করে দিবা। তাহলে যখন দুইটা, উপরে কয়টা ছিল শুধু একটা, তাহলে এখানেও কি একটা। যখন কার্বন তিনটা তখন এই উপরে দুইটা যোগ করো, 1 + 1 সমান কত 2, সো দুইটা হলো। এখন আসো যখন কার্বন চারটা তখন কয়টা হবে, উপরে সবগুলো যোগ করো, 1 1 2 2 2 4, এই চারটা। এরপর আসো কার্বন যখন পাঁচটা হলে কয়টা হবে, উপরে সবগুলোর যোগফল, তাহলে 1 1 2 2 2 4 4 4 8। সো এইভাবে যতই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তুমি জাস্ট প্রথমটা মনে রাখবা যে CnH2SN+2O এই টাইপের কোনো যৌগ যখন থাকবে তার কার্যকরী মূলকের পাশে যদি কার্বন একটা থাকে তাহলে সমাণু একটা থাকবে, আর বাকি সংখ্যা যত বাড়বে এগুলো জাস্ট কী করবা, ক্রমান্বয়ে যোগ করে যাবা, ঠিক আছে, এভাবে হয়ে যাবে। এখন দেখো আমার এটা তো কি C4H10O ছিল। সো দেখো C4H4 × 2 + 2O অর্থাৎ CnH2SN+2O আমার এই ফর্মুলাটাকে এটা ফলো করে। তাহলে দেখো আমি এখান থেকে কী পাবো, অ্যালকোহলও পাবো, ইথারও পাবো। আমার কোশ্চেন ইথার চেয়েছে, বাট আমি তোমাকে অ্যালকোহলটাও দিয়ে দিয়েছি। কেন না, কারণ তোমার এক্সামে অ্যালকোহলও বলতে পারে, আবার কি টোটাল কতগুলো সমাণু আছে সেটিও বলতে পারে। দ্যাটস আমি দুটাই দিয়েছি তোমাকে, সো এটা একটু মনে রাখবা। এখন আসো তোমার যদি এখানে কি হয়, অ্যালকোহল হয়, তাহলে খেয়াল করো অ্যালকোহলটা তুমি লেখো 4টা কার্বন, তো 4টা কার্বন দেবা আগে, 1 2 3 4। সো বাদ বাকি জাস্ট এখানে একটা অ্যালকোহল মূলক থাকবে, যেহেতু আমি কী পাবো, এটা অ্যালকোহল পাবো, সো অ্যালকোহল মূলকটা দিয়ে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেবা। সো এখন আসো আমার কাজ কি, এই যে কার্যকরী মূলক এর সাথে তোমার কার্বন কয়টা, 1 2 3 4, তো 4টা কার্বন, তাহলে কার্বন 4টা হলে সমাণু কয়টা হবে, 4টা হবে। কারণ প্রথমটা মনে রাখছো না যে একটা হলে একটা, দুইটা হলে কি একটা, তিনটা হলে কি এই দুটোর যোগফল, তাহলে 2, দেন 4টা হলে কি উপরে সবগুলোর যোগফল, তাহলে 2 2 4, এভাবে হবে। ঠিক আছে, আশা করি করতে পারবা। যে বুঝতে না পারো ভিডিওটা একটু আবার দেখে নিবা। এখন আসো আমার যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে ইথার। তাহলে এই ইথার হলে কি হবে, সো ইথারের ক্ষেত্রে কি হয়, আমার এই অ্যালকোহল তো আমি যে কোনো এক সাইডে দিয়ে দিতে পারি, তাই না, বাট ইথারের ক্ষেত্রে আমার কি হবে, আমি কিন্তু এক সাইডে দিতে পারবো না, কারণ আমার ইথারটা তো এমন না, অর্থাৎ দুই পাশে আমার কি কার্বন থাকতে হবে। সো এটাকে আমি কি এই মাঝেও দিতে পারবো বা যে কোনো এক সাইডেও দিতে পারবো, তবে আমার যে কোনো এক সাইডে দেওয়া বেটার। তো আমি তোমাকে দুইটাই দেখাচ্ছি। ধরো তুমি মাঝে প্রথমে দিলে, দেওয়ার পরে দেখো তো আমার এই যে কার্যকরী মূলক ইথার, এর দুই পাশে কয়টা করে কার্বন, 2টা করে আছে দুই দিকে, তাহলে 2টা কার্বন থাকলে আমার সমাণু কয়টা, একটা, এই হলো একটা। এখন আসো এটাকে আমি এইখানে যখন নিয়ে আসবো তখন কি হবে, তখন দেখো তো এদিকে একটা আর এদিকে কি 3টা কার্বন। সো এভাবে করলে আমি কোনটা কাউন্ট করব, যে বলতে পারবো যে ভাই আপনি তো বলেছিলেন যে কার্যকরী মূলকের পাশে যতগুলো কার্বন থাকবে সেটা দিয়ে আমরা নাম্বার ডিফাইন করব। তো এখন কথা হচ্ছে একদিকে একটা একদিকে 3টা, আমরা কোনটা করব, আমার অক্সিজেন এর যে কোনো মানে পাশে সর্বোচ্চ কার্বন থাকবে, অক্সিজেনের যে পাশে, আমি কোনো কেন লিখেছি, এটা হচ্ছে অক্সিজেনের যে পাশে সর্বোচ্চ কার্বন থাকবে সেই পাশের কার্বন সংখ্যা হিসাব করবা। সো অক্সিজেনের যে পাশে সর্বোচ্চ কার্বন 3টি, সো সমাণু কি 2টি। আচ্ছা আমি লেখাটা আসলে তাড়াহুড়া করতে গিয়ে ভালো করে লিখতে পারিনি, এটা এভাবে মনে রাখবা যে অক্সিজেনের যেই পাশে অধিক সংখ্যক কার্বন থাকবে সেই কার্বন সংখ্যাটাতে তুমি কী করবা, হিসাব করবা। তাহলে এখন দেখো এখানে অক্সিজেনের এই পাশে 3টা কার্বন আর এই পাশে একটি, সো এটা হিসাব করবা। সো 3টা কার্বন থাকলে সমান হয় কয়টা, 2টা। তাহলে এখন আসো টোটাল আমরা হিসাব করে দিই, এখানে ছিল কয়টা সমাণু, একটা, আর এখানে হয়েছে কয়টা, 2টা। তো টোটাল ইথার সমান হবে কয়টা, 3টা। এটা আমি তোমাকে আরেকটু ইজি করে দিচ্ছি। তুমি যদি এভাবে করতে না চাও যে ভাইয়া আপনি তো অ্যালকোহল জাস্ট কী করেছেন, একবার লিখেই ক্যালকুলেশন করেছেন, আমি একবার লিখেই ক্যালকুলেশন করব, ওকে ফাইন, তাহলে তুমি কী করবা, জাস্ট এটা করবা, যে কোনো এক পাশে কী করবা, সর্বোচ্চ সংখ্যক কার্বন রাখবা। তাহলে কি হিসাবটা কীভাবে করবা, যে এইদিকে 3টা কার্বন আছে, দ্যাটস ওয়াই এইদিকে সমাণু কয়টা, 2টা পাবা, আর এইদিকে কার্বন আছে একটা, দ্যাটস ওয়াই এইদিকে সমাণু পাবা একটা, তাহলে টোটাল সমাণু দাঁড়াবে কয়টা, 3টা। এইভাবে আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, এখন আসো
তোমার এখানে কি লিখেছি বিশেষ দ্রব্যষ্ট এমসিকিউটিতে অ্যালকোহলের সমাণু সংখ্যা বললে অ্যান্সার কত হতো 4 হতো কেন 4 হতো কারণ এই যে দেখো অ্যালকোহলের 4টা পেয়েছি আমরা আর যদি বলতো এত এর মোট সমাণু কতটি তাহলে অ্যান্সার কত হতো 7 হতো কেন 7 হতো কারণ আমার এখানে দেখো অ্যালকোহলের 4টা আর ইথারের হচ্ছে 3টা এই দুইটা যোগ করে আমি কত পেতাম 7 আশা করি এই বিষয়টা আমি তোমাদের বোঝাতে পেরেছি আর যদি না বুঝো আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা আমি এই ভিডিওটা জাস্ট এই অংশের উপর আরেকটা ভিডিও আপলোড দিব আশা করি বুঝতে পারবা ভিডিওটা জাস্ট আরেকবার দেখবা তাহলেই পারবা ইনশাল্লাহ সো আসো আমরা এখন কোশ্চেনটা দেখি আমাদের কোশ্চেন তাহলে আমার অ্যান্সার কয়টা 3টা আবারও বলি লাস্টবার একটু মনোযোগ দাও যেসব যৌগের সাধারণ সংকেত CnH2SN+2O সেসব যৌগ হতে আমি দুইটা সমাণু পাবো কী কী অ্যালকোহলের সমাণু এবং ইথারের সমাণু এইগুলো এখন কিভাবে বের করবা যৌগটির সমাণু সংখ্যা কী হবে কার্যকরী মূলকের পাশে কার্বন একটি থাকলে সমাণু একটি দুইটি থাকলে দুইটি তিনটি থাকলে দুইটি চারটি থাকলে চারটি পাঁচটি থাকলে 8টি কীভাবে জাস্ট মনে রাখবা প্রথম লাইনটা কার্বন একটি থাকলে সমাণু একটি বাকিগুলো যোগ করে যাবা কীভাবে যোগ করবা মাত্রই বলছি আবারও বলতেছি যে একটা থাকলে একটা দুইটা থাকলে কি তাহলে এই একটাই দেন তিনটা থাকলে কি এই দুইটার যোগফল এই যে 2 দেন চারটা থাকলে কি উপরে সবগুলোর যোগফল এই হচ্ছে সেই 4 দেন 5টা থাকলে কি উপরে সবগুলোর যোগফল তাহলে কত হবে 8 এভাবে বের করবা ওকে দেখো তাহলে আমি একবার অ্যালকোহল করব আর একবার কি ইথার করব সো অ্যালকোহলের কার্যকরী মূলক OH লিখলাম তাহলে এখানে আমার কার্বন আছে কয়টা 4টা সো সমাণু 4টা আর ইথার হলে কি ইথারের দুই পাশে কার্বন থাকতে হবে সো 2 স্টেপেও করতে পারো সো আমার মনে হয় 2 স্টেপ না করে 1 স্টেপ করাই বেটার যে জাস্ট যে কোনো একদিকে কী করবা ইথারের বেলায় সর্বোচ্চ সংখ্যক কার্বন রাখার ট্রাই করবা তাহলে এইদিকে 3টা আছে 1টা 2টা 3টা কার্বন সো 3টা কার্বন থাকলে সমাণু 3টা আর এদিকে একটা থাকলে একটা সো তাহলে তোমার এই 3টা থাকলে যেহেতু 2টা সমাণু হবে তো এই হচ্ছে 2 যোগ একটা থাকলে একটা সো 1 এই টোটাল হচ্ছে আমার কি ইথারের 3টা সমাণু ওকে আর কি টাইপের কোশ্চেন বলতে পারে যে ওইটা দিয়ে বলবে অ্যালকোহলের সমাণু কয়টা বা মোট সমাণু কয়টা তাহলে কীভাবে বের করবা আমি তোমাকে বিস্তারিত বলে দিলাম এখন জাস্ট ভিডিওটা দেখে একটু কী করবা এটা মনে রাখার চেষ্টা করবা তাহলেই হবে ইনশাল্লাহ এটা নামকরণ থেকে একটা কোশ্চেন করছে ইউপ্যাক পদ্ধতিতে নিম্নের যৌগটির নাম কি আচ্ছা ইউপ্যাকের হচ্ছে তোমার ফুল মিনিং কি জানা আছে তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তাই না ওকে এখন আসো আর সরি আমি হচ্ছে যৌগটা এখানে লিখতে ভুল করেছিলাম দ্যাটস ওয়াই লিখে দিয়েছি এটা হচ্ছে আমাদের যৌগ হ্যাঁ এই যৌগটার নামকরণ আমার করতে হবে কি আছে CH3 CH2 CH3 2 ওকে সেটা কি তাহলে এটাকে আমি একটু লিখি CH3 দাও প্রথমে তো আমার এই কার্বন তাই না অনেকেই হয়তো এগুলো বুঝো না দ্যাটস আমি ডিটেলস পড়াচ্ছি সো অনেকে হয়তো বিরক্ত হতে পারো তাদের জন্য আমি সরি খেয়াল করো এই হচ্ছে আমার কি এই যে কার্বনটা এটা হচ্ছে আমার এই কার্বনের সাথে আমার মিথিলিন মূলক কয়টা 3টা সো আমি দিয়ে দিলাম এই হচ্ছে একটা 3টা চলে গেল এরপর কি আছে এই কার্বনকে দাও দিয়ে দিলাম এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা 2টা একটা হাইড্রোজেন শেষ এখন এই যে কার্বন এর সাথে কি আছে একটা হাইড্রোজেন আর 2টি মিথিলিন মূলক তো এই কার্বনের সাথে আমি কি করলাম এই হাইড্রোজেনটা দিয়ে দিলাম আর 2টা মিথিলিন মূলক এই একটা দিয়ে দিলাম ওকে তাহলে এখন দেখো তো আমার শিকল কোন দিক দিয়ে বড় হচ্ছে 1 2 3 4 5 আর যদি এই দিক থেকে করো 1 2 3 4 5 সবই 5টাই হচ্ছে তো যাই করো না কেন সবই 5টা তাহলে এখন দেখো কি করবে এখন যেহেতু আমার 5টা সো নামটা আমার কী হবে পেন্টেন হবে তাই না এখন দেখো 4টা অপশনে কি পেন্টেন আছে সো আমি কাউকে বাদ দিতে পারবো না আমার তাহলে এখন দেখতে হবে আমি এটাকে কীভাবে কি বলতে পারি যেহেতু আমার এটা 2 নম্বর কার্বন আচ্ছা আবার নাম্বারিংটা করে দিই মুছে গেছে 1 2 3 4 5 সো এখন হচ্ছে 5টা কার্বন যেহেতু এর 2 নম্বর কার্বনে কি আছে 2টা মিথাইল মূলক আছে তাহলে যেহেতু 2টা সো নামটা কী হবে 2 2 এখন দেখি তো আর কোনো মূলক আছে কিনা কার্যকরী মূলক হ্যাঁ এই যে এখানে আরেকটা মিথাইল মূলক তাহলে এটা কি 4 নম্বর কার্বনে তাহলে 2 2 4 এখন একটা হাইফেন তাহলে 2 2 4 টোটাল কয়টা মিথাইল মূলক হলো 4টা সো 3টা হলে নাম কী হবে ট্রাই তাহলে 2 ট্রাইমিথাইল তাই না আর কি যেহেতু 5টা কার্বন সো কি পেন্টেন বুঝতে পারছো কীভাবে এটার নাম 2 ট্রাইমিথাইল পেন্টেন হচ্ছে যদি 4টা থাকতো মিথাইল মূলক তাহলে কী হতো 2 যদি এখানে এটা হাইড্রোজেন হয়ে মিথাইল মূলক হতো তাহলে কি লিখতাম 2 4 4 টেট্রা মিথাইল পেন্টেন তাই না বিষয়টা তো এমনই হইতো
তো আশা করি নামকরণ তোমরা আসলে পারো, কারণ জৈব যৌগ হচ্ছে যারা কিছুই পারে না তারাও কি পারে, নামকরণটা পারে, তাই না? তো আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? কী কী আছে দেখো তো। যেহেতু এখানে ট্রিপল বন্ড আছে, দ্যাটস আমরা বলতে পারবো এটা আমাদের কি একটা অ্যালকাইন। এর সাথে কি পানি যুক্ত আছে, আর কি আছে এখানে 20% সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে তোমার 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার সাথে কি 1% মার্কিউরিক সালফেট। ওকে, সো আমার এখানে বলা হয়েছে বিক্রিয়ার উৎপাদটা কি, উৎপাদ বের করতে হবে। এটার জন্য তুমি দুটা জিনিস জাস্ট মাথায় রাখবা, 1 থেকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ও পানি বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। কি বললাম? 1 থেকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন ও পানি বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। আর নেক্সট কি লিখেছি, 1 থেকে 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2-এর অধিক সংখ্যা বিশিষ্ট অ্যালকাইন, আরে কার্বনটা লিখি নেই, এত ভুল করলে কীভাবে হবে, ওকে সরি, 2-এর অধিক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইন ও পানি বিক্রিয়া করে কিটোন উৎপন্ন করে। ওকে, দেখো সব কিছু সেম। আমার এখানে 1 থেকে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড ও 60 ডিগ্রি টেম্পারেচার ফিক্সড। এর সাথে কি আছে, যদি কার্বনটা 2 কার্বন বিশিষ্ট হয়, ওকে, মানে আমার এটা যদি কি হয় 2 কার্বন বিশিষ্ট হয়, তাহলে কি হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর এই অ্যালকাইনটা যদি কি হয় 2-এর অধিক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইন হয়, তাহলে এটা কি হবে, কিটোন তৈরি করবে। ওকে, তাহলে এখন দেখো আমার এটা কি কার্বন কটা এখানে, এই অ্যালকাইনে 2টা কার্বন, যেহেতু 2টা কার্বন, সো এটা কী তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে। এখানে অ্যালডিহাইড কোনটা দেখো তো, এই যে একটা মাত্র অ্যালডিহাইড আছে, সো এটা আমাদের অ্যান্সার। এটা কি অ্যাসিড, এটা কি অ্যালকোহল, এটা কি কিটোন, সো আমার অ্যান্সার কি এইটা। বাট যদি এখানে কি কার্বন সংখ্যা আরও বেশি হইতো, কী হইতো, কার্বন সংখ্যা আরও বেশি হইতো, তাহলে অ্যান্সার কী হইতো, আমাদের এটা হইতো। ওকে, তাহলে কিটোন তৈরি হইতো। দেখো এখানে লিখেও দিচ্ছি যে এমসিকিউটিতে কার্বন সংখ্যা 2-এর বেশি হলে অ্যান্সার হতো ডি, অর্থাৎ ডি বলতে আমার কে, কিটোনটা। এখন দেখো এই বিক্রিয়াটিতে প্রাপ্ত অ্যাসিটালডিহাইডকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাঙ্গানিজ প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। ওকে, বিষয়টা কি হচ্ছে, আমি অ্যালকাইন থেকে পাচ্ছি কি অ্যালডিহাইড, যার নাম ছিল কি এখানে অ্যাসিটালডিহাইড, দেন এই অ্যালডিহাইড থেকে আবার কি পাচ্ছি, অ্যাসিড। ওকে, তো আসো আমার নেক্সট কোশ্চেনটা কি আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তাপ দেওয়া হলে কি ঘটে? কার কথা বলছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, ফর্মেশন অফ ফেনল, ফর্মেশন অফ নাইট্রোবেনজিন। আচ্ছা যাই হোক, আমরা আগে ব্যাখ্যাটা দেখি। দেখো, ফুটন্ত লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ফোটায় যোগ করলে ফেনল ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সো আসো, এই যে আমার বেনজিনের সাথে যখন কি থাকে N2Cl, তখন যেটাকে কি বলা হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সো এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এর সাথে কি পানি। তো যখন আমরা এখানে কি করলাম, রিয়াকশনটা করব, তখন আমার কি তৈরি হবে, ফেনল তৈরি হবে আর নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, সাথে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে। কীভাবে ভাই একটু খেয়াল করো, যদি তোমাদের এটা দেখাই, তো এখানে আমার কি আছে, নাইট্রোজেন আর কি ক্লোরিন না, সো আর যে পানিকে ভাঙলে আমরা কী পাই, হাইড্রোজেন আয়ন, আর কি পাই, হাইড্রোক্সিল আয়ন, তাই না? সো এই হাইড্রোক্সিল আয়নটা কী হবে, এখানে চলে আসবে, আর এটা এই জায়গা থেকে চলে আসবে। তাহলে এই যে ক্লোরিনটা আর এই যে হাইড্রোজেন, এই দুটো মিলে কী তৈরি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর হচ্ছে আমার এই যে হাইড্রোক্সিল মূলকটা চলে আসলো বেনজিনের সাথে, সো বেনজিনের সাথে যখন হাইড্রোক্সিল মূলক থাকে, এই যে তখন তাকে কী বলা হয়, ফেনল। আর বাকি থাকলো কি এখানে, ক্লোরিন না, আর তার সাথে কি এই জায়গার হাইড্রোজেনটা, ও এটা তো বলছি, সরি, বাকি আছে শুধু এখানে এই নাইট্রোজেন। সো এই নাইট্রোজেন গ্যাসটা আলাদাভাবে থাকবে। ওকে, তাহলে এখানে কি হলো, আমার ফুটন্ত লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ফোটায় যোগ করলে ফেনল ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও থাকে। সো অ্যান্সার কোনটা কী হবে তাহলে, ফর্মেশন অফ ফেনল। এটা একটু মাথায় রাখবা, অ্যানিলিন থেকে কী পাবা, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ পাবা, দেন এটা থেকে কী পাবা,
ফেনল পাবা। ওকে, তাহলে এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড আমরা কী থেকে পাচ্ছি? অ্যানিলিন থেকে পাচ্ছি, ঠিক আছে? অ্যানিলিন থেকে পাচ্ছি ডাইজোনিয়াম ক্লোরাইড, দেন এই ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি ফেনল। দেখো এখন কি আছে, এই CHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো। এই CHO কি, এটা কি বলো, নাম কি? ফর্মালডিহাইড, তাই না? আর যখন CH3CH হয় তখন তার নাম কি হয়? মিথানলডিহাইড, তাই না? সো এখন দেখো আমাদের কি সংকরণ আছে সেটা দেখাইতে হবে। SP, SP2, SP3, নান অফ দেম। এখন আসো, আমি তোমাদের কিন্তু আমার ফার্স্ট লেকচার জৈব রসায়নের আর হচ্ছে জাবি কোশ্চেন ব্যাংক যখন সলভ করালাম একটু, দুটাতেই কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত বলা আছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো হচ্ছে সংকরায়ন, বন্ধন কোণ, কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, এগুলো কিন্তু সব বলা আছে। তারপর হচ্ছে আকৃতি, বন্ধন কোণ, সব বলছি। ওই ভিডিওগুলো দেখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওইগুলো। তো এখন আসো, জাস্ট এখানে যেটা লাগবে সেটা একটু বলি। একক বন্ধন হলে কি? SP3, দ্বিবন্ধন হলে SP2, আর ত্রিবন্ধন হলে SP। এখন এই যে আমার অ্যালডিহাইড, এটা কি থাকে বলো তো? দ্বিবন্ধন থাকে না? দ্যাটস অ্যান্সারটা কী হবে? SP2। আচ্ছা, এটা নিয়ে যেহেতু কথা হলো আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে এখানে তোমার অর্থপ্যারা বা বেঞ্জিন বলা সক্রিয়কারীমূলক, আর কি মেটা বা কি বেঞ্জিন বলা নিষ্ক্রিয়কারীমূলক। সো এখানে কি লিখেছিলাম যে তোমার একক বন্ধনযুক্ত মূলকগুলো কি? বেঞ্জিন বলা সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। আর তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত মূলকগুলো কি? মেটা নির্দেশক, অর্থাৎ বেঞ্জিন বলা নিষ্ক্রিয়কারী। সো এটা কিন্তু পড়াইছি, আর ওটা কিন্তু দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এগুলো পারবা, এই টাইপের কোনো কোশ্চেন আসলে। এখন আসো, ফেনল ও অ্যালকোহল উভয়ের জন্য কোনটি সত্য? একটু অপশনগুলো পড়ো তো কী বলছে। ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, রাইমার টাইম্যান বিক্রিয়া প্রদর্শন করে, ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে, আর হচ্ছে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে। এখন আসো অপশনগুলো যদি আমি একটু পর্যালোচনা করি। প্রথমে দেখো এই লুকাস বিকারকের সাথে বিক্রিয়া। লুকাস বিকারকটা কি? আমার লুকাস বিকারক কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। আর এটা লিখি নাই কেন, কেমন লাগে এই, সরি বাচ্চারা। ওকে, সো আমার এই লুকাস বিকারকটা কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে কী বলা হয়? লুকাস বিকারক বলা হয়, তাই না? আর লঘু হলে কি লেখা হইতো? ডাইলুটেড, আর কি, তাই না? DIL লেখা হইতো তখন। এটা গাঢ় হতে এটা লেখা হয়েছে, এটা মাথায় রাখবা। সো এটা কী কাজে ইউজ করা হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে লুকাস বিকারক ইউজ করা হয়। কীভাবে করা হয় এটা এখন বলছি না, এটা নেক্সট যখন লাগবে তখন বলে দেবো, বাট এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো লুকাস বিকারক গেল। এরপর আসো এই রাইমার টাইম্যান বিক্রিয়া। এই রাইমার টাইম্যান বিক্রিয়ায় ফেনল ও ক্লোরোফর্ম বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড তৈরি করে, ঠিক আছে? রাইমার টাইম্যান বিক্রিয়ায় কে বিক্রিয়া করে? ফেনল ও ক্লোরোফর্ম বিক্রিয়া করে স্যালিসালডিহাইড তৈরি করে, অর্থাৎ অ্যালডিহাইড তৈরি করে। আর আমাদের এখানে একটা বিষয় লিখে রেখেছি, এটা একটু মনে রাখবা। কোপ বিক্রিয়ায় স্যালিসালিক অ্যাসিড তৈরি হয়। ওকে, রাইমার টাইম্যান বিক্রিয়া আমরা কী পাচ্ছি? স্যালিসালডিহাইড। আর কোপ বিক্রিয়ায় পাচ্ছি কি? স্যালিসালিক অ্যাসিড। আরেকটা বিষয় দেখো, আমার এই যে ফেনল, এটা কেন লিখেছি? ব্রোমিন পানি আসার কারণে। কারণ ফেনল শনাক্তকরণ পরীক্ষা আছে 3টা। কী কী সেগুলা? ব্রোমিন পানি পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, তাই না? কী কী বললাম? ফেনল শনাক্তকরণ পরীক্ষা, ব্রোমিন পানি পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। তাহলে এই 3টা পরীক্ষা দিচ্ছে কি? ফেনল। তাহলে একটু দেখো তো, আমার লুকাস বিকারক এটা কার সাথে সম্পর্কিত ছিল? অ্যালকোহলের সাথে, তাই না? তারপর হচ্ছে ব্রোমিন পানির পরীক্ষা, এটা কার সাথে ছিল? এটা ছিল আমার ফেনলের সাথে, তাই না? ফেনলের সাথে সম্পর্কিত। আর রাইমার টাইম্যান বিক্রিয়া, এটা কার সাথে ছিল? এটা কি আমার ফেনলের সাথে ছিল। তাহলে বাকি আছে কে? ফসফরাস পেন্টাক্লোরাইড। দ্যাটস ওয়াই আমার ফেনল ও অ্যালকোহল উভয়ই কী করে? এই ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। এটা তোমাদের জানা জিনিস বা মুখস্থ জিনিস, তোমরা একাডেমিকে করতে করতে হয়তো মুখস্থ হয়ে গেছে, আর না হলে প্রবলেম নেই। আর আমি কেন হচ্ছে তোমার এটা না বলে আমি এগুলার অপশনে কথা বললাম, কারণ আমার পরবর্তীতে এইগুলো থেকে কোশ্চেন হতে পারে, আর এটাই আমার আলোচনা করার মেইন কারণ ছিল। আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। সো শেষ আমার টোটাল 13-14 সেশনের 11টা কোশ্চেন যে ছিল জৈব রসায়ন থেকে, এগুলো করে দিয়েছি। আর এগুলার কিন্তু সবগুলোই খুব ইম্পর্টেন্ট। আমি যখন আরও কোশ্চেন সলভ করাবো, এরপর ধরো ইনশাল্লাহ 14-15 করাবো, 15-16 করাবো, যদি আর কি তোমরা ইন্টারেস্টেড থাকো। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, তোমাদের মতামত জানাবা। তোমরা পরবর্তীতে ঢাবির জৈব রসায়ন নিয়ে বা অন্য কোনো ভার্সিটির জৈব রসায়ন নিয়ে আর কোনো ভিডিও চাও কি না, তাহলে আমাকে জানাবা। আমি খুব সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আর যদি তোমরা আগ্রহ প্রকাশ না করো তাহলে আর ভিডিও আপলোড দিব না। আর আরেকটা হচ্ছে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবা, কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা হচ্ছে ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে যাওয়ার জন্য এটা লাইক করতে হয় বেশি বেশি। আর ফেসবুকের ক্ষেত্রে কী হয়, শেয়ার করতে হয়। তো যাই হোক, একটু কাইন্ডলি লাইক করবা, আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা, আর ফ্রেন্ডদেরকে হচ্ছে এই ভিডিওগুলো দিবা। কারণ জৈব রসায়ন আসলে আমাদের অনেকের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, বাট আমি চেষ্টা করব তোমাদের জৈব রসায়নটা একদম পানি পানি করে দেওয়ার জন্য। এটা প্রথম ক্লাস ছিল, আমি জানি না আসলে তোমাদের ভালো লাগবে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে এটা বন্ধুদের সাথে শেয়ার করিও, বন্ধুদেরকেও সাবস্ক্রাইব বা লাইক করতে বলিও, যাতে করে হচ্ছে পরবর্তী ভিডিও জৈব রসায়ন হোক বা অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক হোক, ওইটার ভিডিও আপলোড করলে তুমি বা তোমার বন্ধুর জন্য পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা করবা। আর লাস্ট কথা হচ্ছে ভাই, চান্স পাওয়ার জন্য তোমরা অনেকে কোশ্চেন করো ইনবক্সে যে ভাই চান্স পাওয়ার জন্য কী করবো, বা বিভিন্ন গ্রুপে বলো ভাই আমার তো এতদিন পড়া হয় নাই, আমার তো এখন টাইম নাই, আমি এখন পড়লে চান্স পাবো কি না, এই সে অনেক কিছু। বা অনেকেই বলো আমার এটা শেষ ওইটা শেষ, এগুলো বাকি ওইগুলো বাকি, এখন কী করবো ভাইয়া। সো এখন শোনো, তুমি যেটা করবা, নামাজ খাওয়া ঘুম, ঠিক আছে, নামাজ খাওয়া ঘুম, এই 3টা কাজ ব্যতীত বাকি সময় তোমাকে কী করতে হবে, পড়ার চেয়ার টেবিলে বসে থাকতে হবে। ঠিক আছে, শুধু বসে থাকলে হবে না, তোমাকে হচ্ছে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। কারণ তোমার সাথে আরও যারা পরীক্ষা দেবে তারা কিন্তু পড়াশোনা করেই বসবে পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমাকেও তাদেরকে বিট করার জন্য কী করতে হবে, প্রচুর পড়তে হবে। আর পড়াটা কীভাবে হবে, তুমি ধরো সারাদিন যা যা পড়লা ওইটা রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা টাইম রাখবা, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, সারাদিনের পড়াগুলো রিভিশন দিবা। ঠিক আছে, সারাদিনের পড়া রিভিশন দিবা। আর পড়া যেগুলো বাকি আছে সেগুলো কী করবা, ওগুলো একটু একটু করে পড়বা প্রতিদিন, আর প্রিভিয়াস পড়া রিভিশন দিবা। মনে রাখবা রিভিশনের কোনো বিকল্প নেই। আর তোমার যত ভাইয়া আপু যত যা কিছুই বলুক না কেন, অনেকে বলে যে লাস্ট 2 দিন হচ্ছে কোশ্চেন ব্যাংক একটা পরে চান্স পাইছি, লাস্ট 10 দিন চান্স পাওয়ার টিপস। ভাই লাস্ট 10 দিন 5 দিন চান্স পাওয়ার কোনো টিপস হয় না, যা হয় শুধু ভিডিওর ভিউজ পাওয়ার জন্য, আর কিছু না। তোমাকে মূল বই সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক, তুমি মূল বই শেষ করবে, দেন হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়বে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আরেকটা বিষয় বলি, যেহেতু এখন সময় কম, ঢাবির এক্সাম চলে আসতেছে, বা সামনে মেডিকেল বা যাই আসে না কেন, যাদের প্রিপারেশন খারাপ বা মোটামুটি খুব বেশি ভালো নিতে পারো নেই, তাদের মন খারাপ করার কিছু নেই। তারা কী করবা, পরবর্তী যেগুলো একটু পরে যে ভার্সিটিগুলো এক্সাম হবে ওইটাকে মেন টার্গেট করো, মেন টার্গেট করে মূল বই শেষ করো, ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক কালেক্ট করো, কোশ্চেন অ্যানালাইসিস করো, করে হচ্ছে ওইগুলো সলভ করা শুরু করো। আর ওইগুলো করে কোনো প্রবলেম হলে ভাইয়াকে জানায়ও, ভাইয়ের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে হচ্ছে দিয়ে দিতে পারো ভাইয়াকে হোয়াটসঅ্যাপে, ভাইয়া সলভ করে দেবে ইনশাল্লাহ, যদি ভাইয়া পেরে থাকে। আর না পারলে চেষ্টা করবে সলভ করার জন্য। আর কেউ হতাশ হয়েও না, এই লাস্ট মোমেন্টে অনেকে হতাশ হয়ে যায়, দেখা গেছে উইকলিতেই মার্ক আসে না, সাবজেক্ট ফাইনালে মার্ক আসে না, সো এটা নিয়ে অনেকে হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। এটা হয়েও না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করবেন। ঠিক আছে, তো পড়তে থাকো, এই আর কি। তো এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি এই কথা কেন বলতেছেন, যে এখন এসে আমি অন্য পরের দিকে যে ভার্সিটির এক্সাম হবে ওইটা কেন আমি টার্গেট করবো, কেন করবা? কারণ যারা ধরো এখনও ধরো প্রিপারেশন ভালো না, তারপর এই যে ঢাবি নিয়ে খুব উঠে পড়ে লাগবে, অবশ্যই উঠে পড়ে লাগবা, বাট যারা ভাবতেছে যে আমি ঢাবিতেই পড়বো, আমার ঢাবিতেই হয়ে যাবে, এটা তাদের উদ্দেশ্যে বলতেছি। কারণ অনেক ভালো স্টুডেন্ট থাকে যাদের দেখা গেছে যে প্র্যাকটিস কম করা হয়েছে, পড়া কম করা হয়েছে, তারা আসলে যারা ধরো আগে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে তাদেরকে আসলে বিট করতে পারবেন, এটা স্বাভাবিক। সো তাদের যেটা হয়, তারাই শুধু জাস্ট ঢাবি নিয়ে পড়ে থাকবে, বন্য একটা ভার্সিটি নিয়ে পড়ে থাকবে, সো এটা এক্সাম খারাপ হয়ে যাবে। খারাপ হওয়ার পরে তারা কী করবে, ডিপ্রেসড হয়ে যাবে, পরবর্তীতে আর কামব্যাক করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমার যেটা করতে হবে, যদি প্রিপারেশন ভাই তুলনামূলক খারাপ হয়ে থাকে, তুমি মূল বইটা ভালোভাবে শেষ করে ওই একটা ভার্সিটি টার্গেট করো। সেটা ধরো পরবর্তীতে তোমার রাবি হোক, চবি হোক, বা জিএসটি হোক, বা ইগ্রি হোক, যেটাই হোক না কেন, যেটাকে টার্গেট করবা ওইটার আগে মূল বইটা একটু ভালোভাবে শেষ করবে, এবং কোশ্চেন ব্যাংক, ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা রেগুলার প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম রাখবা, কোশ্চেন অ্যানালাইসিস করবা, কোশ্চেন পড়বা। ঠিক আছে, সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।